প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গৌরীপুর জংশন। আজ তৃতীয় এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। বেশি সুখ কারো কপালে লেখা থাকে না, এটাও আল্লাহ তাআলার বিধান। কাজেই অঘটন ঘটল। চালের বস্তা পড়ে গেল কোমরে, দুনিয়া অন্ধকার হয়ে গেল। কাউকেই সে দোষ দেয় না, সবই কপালের লিখন। কথায় বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। তার কপালে লেখাই ছিল কোমরে পড়বে 3 মণ চালের বস্তা। তারপর অনুফা তাকে ছেড়ে চলে যাবে। অনুফার উপরও তার রাগ নেই। যে স্বামী খেতে পড়তে দেয় না, খামাখা তার গলায় ঝুলে থাকবে কেন? তাছাড়া গায়ের রং ময়লা হলেও চেহারা ছবি ভালো। কোনো পুরুষ মানুষ একবার তাকে দেখলে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে তাকায়। সেই পুরুষের চোখ চকচক করে। এই মেয়ের কি দায় পড়েছে জয়নালের সঙ্গে লেপ্টে থাকার? জয়নালের এখন মরে তখন মরে অবস্থা। হাসপাতালে থেকে কিছু হয়নি বলে চলে এসেছে স্টেশনে। একটা পয়সা নেই হাতে। মাথার ভেতরে সবসময় ঝমঝম করে ট্রেন চলে। কিছু মুখে দিলেই বমি করে ফেলে দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে মনে হয় হঠাৎ যেন কেউ সারা গায়ে 1 লক্ষ সূচ ফুটিয়ে দিল। সে তখন বিড়বিড় করে বলে, ভাই সকল, আপনারা ধরাধরি কইরা আমারে লাইনের উপর শুয়াইয়া দেন, আমার জীবনটা শেষ হোক। কেউ তাকে লাইনের উপর শুইয়ে দেয় না বলে জীবন শেষ হয় না। মালবাবুর অফিসের সামনে ময়লা বস্তার উপর সে শুয়ে থাকে আর ভাবে, জীবন জিনিসটা এমন জটিল কেন? সেবার সে মরেই যেত, বেঁচে গেল 2টা মানুষের জন্যে, মালবাবু আর রমজান ভাই। মালবাবু কয়েকদিন পর পর ডাক্তার নিয়ে আসতেন। কঠিন গলায় বলতেন, একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন তো। ডাক্তার সাহেব, মারতে পারলে 100 টাকা দেব। এরকম কষ্ট ভোগ করার কোনো অর্থই নাই। আগাছা পরিষ্কার হওয়া দরকার। এগুলি হচ্ছে আগাছা। আপনি ইঞ্জেকশন দিয়ে না মারলে আমি নিজেই লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথা দুফাক করে দেব। মুখে এসব বলতেন আর ভেতরে টাকা দিয়ে ঔষধ কিনতেন, দামি দামি ঔষধ। টাকা তার কাছে ছিল হাতের ময়লা। আর পাগলা রমজান ভাই রোজই এটা সেটা এনে খাওয়াতেন। 1 কাপ দুধ, একটা কলা, সুজির হালুয়া, লবণ মরিচ দিয়ে মাখা ভাতের মার। পাশে বসে নানান কথাবার্তা বলতেন। সবই জ্ঞানের কথা, ভাবের কথা। কষ্ট পাওয়া ভালো, বুঝলি রমজান? কষ্ট পাওয়া ভালো। কষ্ট হইল আগুন, আর মানুষ হইল খাদ মিশানো সোনা। আগুনে পুড়লে খাদটা চলে যায়, থাকে সোনা। তোর খাদ সব চলে যাচ্ছে, বুঝলি? রমজান ভাইয়ের কথা ঠিক না। কষ্টে পড়ে সে চোর হয়েছে। আগে চোর ছিল না। বোধহয় তার মধ্যে সোনা কিছুই ছিল না, সবটা ছিল খাদ। হাতের 5টা আঙুর যেমন সমান না, সব মানুষও তেমন সমান না। কিছু কিছু মানুষ আছে পুরোটাই সোনা, আবার কিছু কিছু মানুষের সবটাই খাদ। যাক, এসব নিয়ে তার মনে কোনো কষ্ট নাই, কারো উপর তার কোনো রাগও নাই। সে যখন শুনল অনুফা সমীর উদ্দিন রিকশাওয়ালার কাছে বিয়ে বসেছে, সে রাগ করেনি, বরং ভেবেছে ভালোই হয়েছে, মেয়েটার গতি হলো। সমীর উদ্দিন লোক খারাপ না, রোজগার ভালো, অনুফা খেতে পড়তে পারবে। তারপর শুনল আগের বউটার সঙ্গে ঝগড়ায় টিকতে না পেরে চলে গেছে। তখন কিছুদিন বড় অশান্তিতে কাটল। জোয়ান বয়স, কোথায় যাবে, কোথায় ঘুরবে? তারপর খবর পাওয়া গেল অনুফা একজন কাঠমিস্ত্রির কাছে বিয়ে বসেছে। কাঠমিস্ত্রির আগের বউ মারা গেছে। সেই পক্ষের 3-4টা ছেলে মেয়ে, ওদের মানুষ করতে হবে।
বউ দরকার। এই খবরে বড় আরাম পেল জয়নাল। যাক, একটা গতি হলো। আগের পক্ষের বউ যখন নেই, তখন বলতে গেলে সুখের সংসার। কাঠমিস্ত্রি যখন, তখন রোজগারপাতি খারাপ হওয়ার কথা না। মানুষের কপাল, এই বিয়েও টিকল না। নানান ঘাট ঘুরে ফিরে তার জায়গা হলো পাড়ায়। তা কি আর করবে, কপালের লিখন। অবশ্য এদিক থেকে ভালোই হলো, স্বাধীনভাবে থাকবে। কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই তো ভালো। ভাগ্যের উপর তো কারো হাত নেই। হাসান হোসেনের মতো পেয়ারা নবীর 2 নাতিকেও কি কুৎসিত মৃত্যুবরণ করতে হলো। ভাগ্যে ছিল বলেই তো। অনুফার কাছে যাবার আগে জয়নাল নাপিতের কাছে গিয়ে মাথার চুল কাটল, খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছিল, শেভ করালো। কেমন হালকা লাগছে নিজেকে। আয়নায় দেখাচ্ছে অন্যরকম। গায়ের শার্টটা অতিরিক্ত ময়লা। একটা শার্ট কিনে ফেলবে নাকি? পুরানো কাপড়ে বাজার ভর্তি। 15-20 টাকায় ভালো শার্ট হয়। টাকা যখন আছে, কিনে ফেললেই হয়। একজোড়া স্যান্ডেলও দরকার। অনেকদিন ধরেই খালি পায়ে হাঁটছে। পঞ্চের একজোড়া স্যান্ডেলের কত দাম কে জানে? 10 টাকায় হবে না? খালি হাতে যাওয়াটাও ঠিক হবে না। অনুফার জন্যে কিছু একটা নিতে হবে। কমলা চারটা তো আছেই, এছাড়াও অন্য কিছু। একটা শীতের চাদর নিয়ে গেলে কেমন হয়? ফুল তোলা শীতের চাদরে খুব শখ ছিল বেচারির। লাল রঙের চাদরে সাদা ফুল। অনুফার কাছে কোনোভাবেই সে খালি হাতে যায়নি। অতি তুচ্ছ কিছু হলেও নিয়ে গেছে। পান খেতে পছন্দ করত বলে একবার একটা পানের বটা নিয়ে গেল। বড় খুশি হয়েছিল সেবার। খুশি হয়, আবার লজ্জাও পায়। প্রথমবার যখন গেল, লজ্জায় অনুফা কথা বলতে পারছিল না। সারাক্ষণ মাথা নিচু করে বসেছিল। কোনো ক্রমে ক্ষীণস্বরে বলল, আপনার শরীর কেমন? আপনি ডাক শুনে জয়নালের বুকের ভেতরটা হা হা করে উঠল। তবে সে সহজভাবেই বলল, ভালো। তুমি কেমন আছো? যেমন দেখতেছেন। খুব ভালো আছে বলে জয়নালের মনে হলো না। অনুফার চোখের নিচে কালি, মুখ শুকনো, মাথার চুলগুলিও কেমন লালচে লালচে। তবুও সুন্দর লাগছিল অনুফাকে। অনুফা বসেছিল জলচৌকিতে। জয়নাল চৌকির উপর, চৌকিতে পাটি বিছানো। এক কোণায় তেল চিটচিটে বালিশ। ঘরের পাশ দিয়েই বোধহয় নর্দমা গেছে। দুর্গন্ধে নাড়িভুড়ি উল্টে আসে। ঘরের এক কোণায় তোলা উনুনের পাশে লম্বা লম্বা সবুজ রঙের বোতল। বোতলগুলির দিকে তাকিয়ে জয়নাল ছোট্ট নিঃশ্বাস ফেলতেই অনুফা বলল, অনেক কিসিমের মানুষ আসে, মদ খাইতে চায়, এরাই বোতল আনে। আমি শেষে বোতল বেচা দেই। তুমি খাও না তো? না। খুব ভালো, ভুলেও খাইবা না। মদ হইল গিয়া নিশার জিনিস। একবার নেশা হইলে আর ছাড়তে পারবা না। শরীর নষ্ট হইব। আমি খাই না। না খাওনি ভালো। এরপর জয়নাল আর কথা খুঁজে পায় না। কথা খুঁজে পায় না অনুফাও। দুজনই অপরিচিত মানুষের মতো মুখোমুখি বসে থাকে। একসময় জয়নাল বলে, উঠি কেমন? অনুফা লাজুক স্বরে বলে, আরেকটু বসেন। আচ্ছা, বসি। অনুফা উঠে গিয়ে কোথা থেকে যেন চা নিয়ে আসে। সঙ্গে ছোট্ট পিরিচে একটা নিমকি, একটা কালোজাম। নিমকি, কালোজাম এবং চা জয়নাল খায়। না খেলে মনে দুঃখ পাবে। এত কষ্টের পয়সার রোজগার। ফেরবার সময় হেঁটে হেঁটে অনুফা তাকে অনেক দূর এগিয়ে দেয়। জয়নাল বলে, যাও, গিয়ে আর আসো কেন? ঘর খোলা। অনুফা উদাস স্বরে বলে, থাকুক খোলা। ঘরে আছেই কি, আর নিবই কি? অনুফা একেবারে সদর রাস্তা পর্যন্ত আসে। দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে। জয়নাল যতবার ঘাড় ফিরিয়ে তাকায়, ততবারই দেখে অনুফা দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা। অনুফার চোখ বড় মায়াময় মনে হয়। তাকে গৃহস্থ ঘরের বউয়ের মতোই লাগে। পাড়ার মেয়ে বলে মনে হয় না। রাস্তার চ্যাংরা পোলাপানেরা
অনুফাকে দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করে, সুর করে বলে, নডিবেডি, নডিবেডি। অনুফার তাতে কোনো ভাবান্তর হয় না। জয়নাল অনেকগুলি টাকা খরচ করে ফেলল। নিজের জন্য চেক শার্ট কিনল, একজোড়া স্যান্ডেল কিনল, অনুফার জন্য লাল চাদর, একটা বড় আয়না। অনুফার ঘরে ছোট্ট একটা আয়না সে দেখেছে, বড় আয়না পেলে খুশি হবে। আয়নার সঙ্গে একটা চিরুনি না কিনলে ভালো লাগে না, চিরুনিও কিনল। তারপরেও 100 টাকার উপর হাতে থেকে গেল। এই টাকাগুলি তো খুব বরকত দিচ্ছে, ফুরাচ্ছে না। মাঝে মাঝে কিছু টাকা হাতে আসে যেগুলি খুব বরকত দেয়, ফুরায় না। একবার ট্রেন থেকে একটা ছোট্ট মেয়ে হাত নেড়ে তাকে ডাকছিল, এই এই এই। সে অবাক হয়ে দ্রুত এগিয়ে গেল। মেয়েটা বলল, মায়েকে ভিক্ষা দাও। জয়নাল হাসিমুখে বলল, আম্মাজি, আমি ফকির না। ফকির না হলেও ভিক্ষা নাও, মা একে ভিক্ষা দাও। ট্রেন তখন ছেড়ে দিচ্ছে। মেয়েটির মা হ্যান্ডব্যাগ খুলে কোনো ভাঙতি পাচ্ছে না। মেয়ে ক্রমাগত মাকে দিল তারা, মা দাও না, দাও না। ভদ্রমহিলা শেষ পর্যন্ত অতি বিরক্ত মুখে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিলেন। ওই টাকা খুব বরকত দিয়েছিল, কিছুতেই শেষ হয় না। এটা ওটা কত কি কিনল। তারপরেও দেখা গেল পকেটে 20 টাকার একটা নোট রয়ে গেছে। ঠিক করল এই টাকাটা অনুফাকে দেবে। আহা, বেচারি কত কষ্ট করছে, থাকুক তার হাতে 20টা টাকা। অনুফা কি ভাবল কে জানে। মেয়ে মানুষের মন অন্য কিছু ভেবে বসেছিল হয়তো। কেঁদে কেটে অস্থির, কিছুতেই টাকা নেবে না। শেষ পর্যন্ত নিলই না। চোখ মুছতে মুছতে আবার আগের মতো রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে দিতে এলো। রাস্তার বদমাইশ ছোকরাগুলি আগের মতো চেঁচাতে লাগলো, নডিবেডি যায়, নডিবেডি যায়। ছোকরাগুলি বড় বজ্জাত, ইচ্ছা করে এদের চামড়া ছিলিয়ে গায়ে লবণ মাখিয়ে রোদে বসিয়ে রাখতে। জয়নাল অনুফার ওখানে পৌঁছল দুপুরের কিছু আগে। পাড়ার মেয়েদের কাছে আসার জন্য সময়টা খারাপ। ওরা এই সময় ঘরের কার্যক্রম সেরে ক্লান্ত হয়ে ঘুমায়, রাত জাগার প্রস্তুতি নেয়। অনুফাও হয়তো ঘুমোচ্ছে। কড়া নাড়লে ঘুম ঘুম চোখে দরজা খুলবে। দরজা খুললেই লজ্জিত ভঙ্গিতে বলবে, আপনার শরীর এখন কেমন, পায়ের বেদনা কমছে? অনেকক্ষণ কড়া নাড়ার পর যে দরজা খুলল তার নাম অনুফা নয়, এ অন্য একটা মেয়ে, খুবই অল্প বয়স, 16-17 হবে না। চোখে মুখে এখনো কিশোরীর লাবণ্য। মেয়েটি আদুরে গলায় বলল, এইটা বুঝি আসবার সময়? তা আসছেন যখন আসেন। জয়নাল বলল, অনুফা নাই? ও আচ্ছা, অনুফা আফা? না, উনি এখানে নাই। হ্যাঁ তো অনেক দিন হইল ঢাকায়, তা ধরেন 5-6 মাস। আসেন না, ভেতরে আসেন। দরজা ধরা মানুষের সাথে গপ্প করতে ভালো লাগে না। ঢাকায় গেছে কি জন্যে? রোজগারপাতি নাই, কি করব কন? 5-6 জন একলগে গেছে, আমরা 6 ঘর আছি। আসেন না, ভেতরে আসেন। টাকা না থাকলে নাই, চিন পরিচয় হোক, যেদিন টাকা হইব দিয়া যাইবেন। জয়নাল ঘরে ঢুকল। আগের সাজসজ্জায় অনেক পরিবর্তন হয়েছে। এই মেয়েটা সম্ভবত শৌখিন। চৌকিতে ফুলতোলা চাদর, ঘরের মেঝে ঝকঝকে তকতকে, বড় একটা আয়নাও এই মেয়ের আছে। বসেন, দাঁড়ায় আছেন কেন, চেয়ারে বসেন। জয়নাল পুটলিটা বাড়িয়ে উদাস গলায় বলল, তুমি এইগুলি রাখো। চাদর আছে একটা, আয়না, চিরুনি আর 4টা কমলা। মেয়েটা দ্বিতীয় প্রশ্ন করে না, জিনিসগুলি এক ঝলক দেখেই পুটলিটা চৌকির নিচে রেখে দেয়। সম্ভবত তার মনে ভয়, লোকটা হঠাৎ মত বতলব করে জিনিসপত্র নিয়ে চলে যেতে পারে। আমার নাম ফুলি, এই পাড়ায় 2 জন ফুলি আছে। যখন আইবেন জিগাইবেন, ছোট ফুলি। খাড়াই আছেন কেন, বসেন, দরজা লাগাই দিমু? না ফুলি, আই যাই। এটা কেমন কথা, যাইবেন কেন? আসছেন, চিন পরিচয় হোক। জয়নাল কথা বাড়ালো না, তার মনটা খারাপ হয়েছে।
সে বেরিয়ে এলো। এই মেয়েটাও অনুফার মতো সঙ্গে সঙ্গে আসছে। জয়নাল বলল, তুমি আসতেছো কেন? তুমি ঘরে যাও। ফুলি আদরে গলায় বলল, ভাঙতি টেকা থাকলে দিয়ে যান, ঘরে কেরাসি কিননের পয়সা নাই, হাত একেবারে খালি। জয়নাল ভেবেই এসেছিল চকচকে 100 টাকার নোটটা অনুফাকে দিয়ে আসবে, নিতে না চাইলেও জোর করে দিবে। এই মেয়ে নিজ থেকে চাইছে। অনুফার সঙ্গে তার তো কেমন কোনো তফাত নেই। তাছাড়া এক অর্থে সব মানুষই তো এক। অনুফাকে দেওয়া যে কথা, এই মেয়েটিকে দেওয়াও তো তাই। আপনার কাছে কিছু আছে? 4-5 টাকা হইলেও হইব, না থাকলে কোনো কথা নাই। চিন পরিচয় হইল, এইটাও কম কথা না। জয়নাল 100 টাকার নোটটা বের করল, ছো মেরে ফুলিতা নিয়ে নিল, সঙ্গে সঙ্গে বেঁধে ফেলল আঁচলের গিটে। মেয়েটি ফিরে যাচ্ছে। জয়নালের সঙ্গে রাস্তার মোড় পর্যন্ত আসার প্রয়োজন তার নেই। এলে জয়নালের ভালো লাগত। ঝিমধরা দুপুরে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে মায়া মায়া চোখে। এই দৃশ্য বড়ই মধুর। ভালো লাগছে না, জয়নালের কিচ্ছু ভালো লাগছে না। পায়ের পুরনো ব্যথা ফিরে এসেছে। পূর্ণিমা লেগে গেছে কিনা কে জানে, মনে হয় লেগেছে, নয়তো আচমকা এই ব্যথা শুরু হতো না। জয়নাল রিক্সা ডাকল। বুড়ো রিক্সাওয়ালা এগিয়ে এলো। এই রিক্সাওয়ালাকে জয়নাল চিনে, সমীর উদ্দিন। দুইজন ভান করল কেউ কাউকে চেনে না। শুধু রিক্সা থেকে নেমে 2 টাকা ভাড়া দেওয়ার সময় জয়নাল বলল, সমীর উদ্দিন ভাইয়ের শরীরটা ভালা? সমীর উদ্দিন বলল, ভালা। আমারে চিনছেন তো? আমি জয়নাল। চিনছি, অনুফার খুঁজে গেছিলাম, শুনলাম ঢাকা গেছে। জানি। জয়নাল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অনুফার এই খবর অনেকেই জানে, শুধু সেই জানে না। ঢাকা তো এই স্টেশন দিয়েই যেতে হয়েছে। একবার খোঁজও নেয়নি। সে তো বাধা দিত না। বাধা দিবে কিভাবে? সে বাধা দেওয়ার কে? যাবার আগে পরিমলদার দোকান থেকে 1 কাপ গরম চা খাইয়ে দিত, মালপত্র তুলতে সাহায্য করত, বসার জায়গা করে দিত। ট্রেন যখন ছেড়ে দিত, সে জানালা ধরে ধরে এগিয়ে যেত। এর বেশি আর কি? এই স্টেশনে কত প্রিয়জনের বিদায় দৃশ্য সে দেখেছে, কত মধুর সেই সব দৃশ্য। বিয়ের পর মেয়ে স্বামীর সঙ্গে চলে যাচ্ছে। মেয়ের বাবা মা, ভাই বোন এরা সবাই স্টেশনে এসেছে বিদায় দিতে। ট্রেন চলতে শুরু করা মাত্র এরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করলো, যেন কিছুতেই এই ট্রেনটাকে তারা চোখের আড়াল করবে না। মেয়ের বৃদ্ধা দাদি, তিনিও দৌড়াচ্ছেন। গার্ড সাহেব এই দৃশ্য দেখে বাঁশি বাজিয়ে ট্রেন থামিয়ে দিলেন। গম্ভীর মুখে বললেন, ব্রেকে গন্ডগোল আছে, এই ট্রেন 1 ঘন্টা লেট হবে। আহা, এই গার্ড সাহেবের মতো লোক হয় না। এরা আসলে ফেরেশতা, মানুষের সাজ পোশাক পরে ঘুরে বেড়ায়। সবাই ভাবে সেও বুঝি আমাদের মতোই একজন মানুষ। জয়নাল স্টেশনে গেল না, ওভারব্রিজের উপর চুপচাপ বসে রইল। যত দূরে চোখ যায় লম্বা রেল লাইন চলে গেছে, বড় ভালো লাগে দেখতে। ওই তো যাচ্ছে ভৈরব লাইনের গাড়ি। কোথায় ভৈরব কে জানে? ভৈরবের পরে কি আছে? একেবারে শেষ মাথায় কোন স্টেশন? এমন যদি হতো যে লাইনের কোনো শেষ নেই, যেতেই থাকে যেতেই থাকে, তাহলে বেশ হতো। শেষ স্টেশনটা কি জানার জন্যে সে উঠে বসত। চলুক ট্রেন, চলতে থাকুক, ঝিকঝিক করে গন্তব্যহীন গন্তব্যে যাত্রা। জয়নালের মন খারাপ, ভাবটা কিছুতেই যাচ্ছে না। ওভারব্রিজের উপর উঠে তা যেন আরো বাড়ল। উপর থেকে অনেক দূরে চলে যাওয়া রেললাইন চোখে পড়ে। মন আপনা থেকে উদাস হয়। তার উপর অনেক দিন পর বেলায়েতকে দেখা যাচ্ছে। বেলায়েত গান গেয়ে ভিক্ষা করে, তার পাশে বসে থেকে তার মেয়ে আপন মনে খেলে। কখনো ইচ্ছে হলে আচমকা মিষ্টি রিনরিনে গলায় বাপের গলার সঙ্গে সুর মেলায়, শুনতে বড় মিষ্টি লাগে। বেলায়েত বেসুরা গলায় মাথা নেড়ে নেড়ে গাইছে, দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইট্টা যায়, একটা পাখি সেই সময়ে ডাকতেছিল আপন মনে, গাছেরও পাতায় গো গাছেরও পাতায়। আজ বোধহয়
বেলায়েতের মেয়ের মনটা ভালো। বাপ থামার সঙ্গে সঙ্গে ছোট্ট মাথা দুলিয়ে গেয়ে উঠল, গাছেরও পাতায় রে, গাছেরও পাতায়। জয়নাল ৫ টাকার একটা নোট থালায় ফেলে দিল। বেলায়েত বিস্মিত হয়ে জয়নালকে এক পলক দেখেই নোট সরিয়ে ফেলল। ৫ টাকার নোট একটা পড়ে আছে দেখলে অন্যরা ভিক্ষা দেবে না। বেলায়েত ভাইরে অনেকদিন পরে দেখলাম। গেছিলেন কই? শম্ভুগঞ্জ। শৈল ভালা তো? আল্লাহ রাখছে। শম্ভুগঞ্জে আয় রোজগার কিছু হইছে? হইছে কিছু। হইলে মেয়েটারে জামা কিনা দেন, শীতের মধ্যে খালি গাও। বেলায়েত নিচু গলায় বলল, জামা আছে, সোয়েটারও আছে, খালি গাও থাকলে ভিক্ষার সুবিধা। বেলায়েতের মেয়েটা মিচকি মিচকি হাসছে, হাতে 4টা কড়ি, কড়ি খেলছে, হিসাব করছে। এই মেয়েটাকে দেখলেই জয়নালের শাহেদার কথা মনে হয়। শাহেদাও বাপজানের পাশে বসে আপন মনে কড়ি খেলত। বেলায়েত এখন যে জায়গায় বসে ভিক্ষা করছে, টিনের একটা থালা নিয়ে, ঠিক এই জায়গায় বসতেন বাপজান। ভিক্ষা করতে লজ্জায় তার মাথা কাটা যেত। শুধু তোতা পাখির মতো বলতেন, বাপধন গরিবেরে সাহায্য করেন, বাপধন গরিবেরে সাহায্য করেন। মাঝে মধ্যে বাপজানকে ভেঙচি কাটত শাহেদা। অবিকল তার মতো গলায় বলতো, বাপধন গরিবেরে সাহায্য করেন, বাপধন গরিবেরে সাহায্য করেন। জয়নালের বাবা রাগ করার বদলে হেসে ফেলতেন। গরমের সময় তারা ঘুমতো ওভারব্রিজে। মশা কম, ফুরফুরা বাতাস। শাহেদা বলতো, একটা কিচ্ছা কও বাজান। এই কথাটার জন্যেই যেন অপেক্ষা। বলা মাত্র গল্প শুরু হতো কিচ্ছা যত, মিথ্যা তত। এই প্রস্তাবনা দিয়ে মজার মজার সব গল্প। ওভারব্রিজে তাদের সেই জীবন খুব খারাপ ছিল না। বেলায়েত এবং তার কন্যার জীবনও বোধহয় খারাপ না। আল্লাহ তাআলার বড় একটা গুণ হচ্ছে, কাউকে দুঃখ দিলে সমপরিমাণ সুখ দিয়ে তা পূরণ করার চেষ্টা করেন। জয়নাল বলল, বেলায়েত ভাই, যাই। সন্ধ্যার আগেই মেয়েটারে জামা পরায়েন, ঠান্ডা লাগলে মুশকিল। এই বছর শীত পড়েছে বেজায়। বেলায়েত জবাব দিল না, গানে টান দিল। এইবার নতুন গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। স্টেশনে পা দিয়ে জয়নাল হকচকিয়ে গেল। অনেক পুলিশ, রেলওয়ে পুলিশ না। রেলওয়ে পুলিশ আনসারেরও অধম, আসল পুলিশ। জয়নালের বুক ছ্যাদ করে উঠল। তবে প্রায় সঙ্গে সঙ্গে আশ্বস্ত হল, তার সামান্য চুরির ব্যাপারে এত পুলিশ আসবে না, অন্য কোনো ব্যাপার। জানা গেল হিরণপুর স্টেশনের কাছে মালগাড়ি থেকে 10 বস্তা চিনি চুরির তদন্ত হচ্ছে। দারোগা সাহেব খোঁজ খবর করতে এসেছেন। আসামিদের একজন ধরা পড়েছে। সে গৌরীপুর স্টেশনের নম্বরি কুলি। ওসি সাহেবের ধারণা অন্যদেরও যোগ থাকতে পারে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়নালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। রেলওয়ে পুলিশের ছোট্ট ঘরে এক এক করে ডাকা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ কি যন্ত্রণায় পড়া গেল। পুলিশের জিজ্ঞাসাবাদের নমুনা সে জানে। পুলিশ আদর করে কখনো কিছু জিজ্ঞেস করে না। প্রশ্ন করার আগে পেটে রুলের একটা গোতা দেয়, প্রশ্ন শেষ হলে আরেকটা দেয়। কে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। সত্যি বললেও গোতা, মিথ্যে বললেও গোতা। ওসি সাহেব বললেন, তোমার নাম জয়নাল না? জয়নাল ওসি সাহেবের স্মৃতিশক্তি দেখে মুগ্ধ হয়ে গেল। সেই কবেকার কথা এখনো মনে আছে। এই না হলে থানার ওসি? জয়নাল না তোমার নাম? জি স্যার। ওয়াগনে লুটের সময় তোমার সাথে আর কে কে ছিল? জয়নাল বিনয় ভঙ্গিতে পড়ে বলল, হুজুর, যখন আমার নামটা স্মরণ আছে তখন আমার পাউডার অবস্থাও নিশ্চয়ই স্মরণ আছে। এই পাওনিয়া আমি অগান লুট করতে পারলে তো কামই হইছিল। হুজুর পাউডার অবস্থা নিজের চোখেই দেখেন। জয়নাল লুঙ্গি সরিয়ে পা দেখালো। তাতে ওসি সাহেবের বিশেষ ভাবান্তর হল না। তিনি কঠিন গলায় বললেন, লুটের মালের ভাগ তো ঠিকই পাইছস। নতুন শার্ট, নতুন স্যান্ডেল, এগুলো হুজুর বকশিসের টেকাই কেনা। বকশিসের টাকা? বড় লোকের কারবার। টাকা পয়সা এরার হাতের ময়লা। আমার কথা যদি হুজুর বিশ্বাস না হয়, কুরআন শরীফ আনেন, মাথার উপরে কুরআন শরীফ রাইখা তারপর বলবো। আচ্ছা,
যা ভাগ। স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়নাল বের হলো। বিরাট বড় একটা ফাড়া কেটেছে, আরেকটু হলে ফেঁসে গিয়েছিল। ওসি সাহেব যদি বলতেন কার কাছ থেকে গরম পানি আনলে, তাহলেই সর্বনাশ হয়ে যেত। মিথ্যে কথা বেশিক্ষণ বলা যায় না। একের পর এক মিথ্যা বলতে থাকলে জিহ্বা ভারী হয়ে যায়, তোতলামি এসে যায়। একবার তোতলামি এসে গেলে আর দেখতে হতো না। জয়নাল বজলুকে খুঁজে বের করল। কি অদ্ভুত ব্যাপার, সে তাকে যেখানে বসিয়ে রেখেছিল সেখানেই বসে আছে। গাধা নাকি ছেলেটা? এই ছেলে টিকবে কি করে? এর কপালে দুঃখ আছে। কিছু খাইছস? ওই বজলু। না। খাস নাই কেন? বজলু মাথা নিচু করে আছে, তার বগলে ভাঁজ করা কম্বল। কম্বল সে হাতছাড়া করেনি। তাকে দেখেই বোঝা যাচ্ছে জীবন দিয়ে দেবে, তবু সে কম্বল দেবে না। টাকা তো একটা তোরে দিছিলাম, বলছিলাম কি 100 টাক বাদাম কিনা 2 গ্লাস পানি খাইলে খিদা শেষ। বাদাম কিনলি না কেন? বজলু কিছু বলল না, তবে এখন তার চোখ চকচক করছে। মনে হচ্ছে জয়নালকে আবার দেখতে পেয়ে তার বুকে হাতির বল ফিরে এসেছে। জয়নালকে সে দেখতে পাবে এই আশা সে পাই ছেড়েই দিয়েছিল। অনেকক্ষণ ফুপিয়ে কেঁদেছেও। অজানা সব দুশ্চিন্তাতে সে অস্থির ছিল। খিদের কথা তার মনেই হয়নি। তখন খিদেই চোখ অন্ধকার হয়ে আসছে। চল যাই, ভাত খাই। আইজের দিন যত মন চাই খাইবি, কাইল থেকে ঠন ঠনা ঠন। বজলু ক্ষীণস্বরে বলল, আপনারে খুঁজতেছে। কে খুঁজতেছে? হাসেম, সর্দার হাসেম। তুই চিনস তারে? জি। আমারে খুঁজে কেন? বিষয়টা কি? কিছু কইছে? না। কিছু কয় নাই? না। জয়নালের মন আবার অস্বস্তিতে ভরে গেল। কিছু কি টের পেয়েছে? স্টেশনে থাকাও একটা যন্ত্রণা। দুশ্চিন্তায় জয়নাল ভালো মতো খেতে পারল না। বজলু খুব আরাম করে খাচ্ছে। অনেকদিন পর এই প্রথম বোধহয় ভাত খাওয়া। কেমন চেটেপুটে খাচ্ছে। আর 4টা ভাত নিবি? না। শরম করিস না, খিদা থাকলে ক, দিব আরেক হাফ। জি। আরে বেটা, তুই জি কোনখানে শিখলি? কথায় কথায় জি। স্কুলে পড়ছস? বুঝলু হাসুচক মাথা নাড়ল। কোন ক্লাসে ছিলি? 4। স্কুলে পড়তে মন চায়? জি। মন চাইলেই তো আর হয় না বেটা, ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে হয়, না থাকলে হয় না। এইসব নিয়া মন খারাপ করিস না। পেট ভইরা ভাত খা। এই পোলারে আরেক হাফ ভাত দেও, ডাইল দেও। বুঝলু, কাঁচামরিচ দিয়া ডলা দে। স্টেশনে ফিরে জয়নাল ভয়ে ভয়ে সংবাদ পেল, পুলিশ 5 জনকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে মালবাবু। কি সর্বনাশের কথা! পুলিশ হাসেমকেও খুঁজছে। হাসেম পলাতক। পুলিশের এসপি এসেছেন ময়মনসিংহ থেকে, জেলা পুলিশের বড় কর্তা। এদের দেখতে পাওয়া ভাগ্যের কথা। স্টেশন মাস্টারের ঘরে তিনি বসে আছেন। জয়নাল এক ফাঁকে জানালার ফাঁক দিয়ে দেখে এলো। দেখতে ভদ্রলোকের মতো চুকচুক করে চা খাচ্ছেন। জয়নাল বজলুকে উঁচু করে দেখালো। ছেলে মানুষ, দেখতে না পেলে মনে একটা আফসোস থাকতে পারে। একজন কনস্টেবল ছুটে এসে বলল, ভিড় করবেন না, খবরদার। জয়নাল কাছ থেকে সরতে মন চাচ্ছে না। এসপি সাহেব এখন কি সুন্দর রুমাল দিয়ে ঠুট মুছছেন। এই দৃশ্য দেখার ভাগ্য কয়জনের হয়। স্টেশনে বেশিক্ষণ থাকা নিরাপদ মনে হচ্ছে না। জয়নাল বজলুকে নিয়ে ঘুমটি ঘরের দিকে রওনা হলো। রমজান ভাইয়ের কাছে যাওয়া যাক। মনটা ভালো নেই। মালবাবুকে ধরে নিয়ে গেছে, মারধর করছে কিনা কে জানে। ভদ্রলোক পুলিশ নিশ্চয়ই মারধর করে না, কিংবা কে জানে হয়তো করে। পুলিশ হচ্ছে পুলিশ, এদের কি আর মান্যগণ্য আছে? রমজান ভাই ঘরেই ছিল। তাকে খুব চিহ্নিত মনে হচ্ছে। দরজায় জয়নালের ছায়া দেখেই আঁতকে উঠে বলল, কে? কে? আমি, রমজান ভাই, আমি। স্টেশনের খবর কি রে জয়নাল? সারে সর্বনাশ রমজান ভাই,
ভালো ভালো লোক সব ধইরা নিয়া যাইতাছে, মালবাবুকে ধরছে। এই খবর শুনছি। নতুন কি খবর? এসপি সাহেব আইছেন, চা খাইতে খাইতে রুমাল দিয়া ঠোঁট মুছতাছেন। চেহারা সুরত সুন্দর। বড় চিন্তার বিষয় হলো জয়নাল। রমজানের ঠোঁট মুখ শুকিয়ে গেল। তার এত চিন্তা কি আছে জয়নাল বুঝতে পারল না। সিগারেট খাইবেন রমজান ভাই? দে দেহি। এই প্রথম রমজান কোনোরকম আপত্তি ছাড়াই সিগারেট নিল। চিহ্নিত মুখে সিগারেট টানতে লাগল। একবারও বলল না নিজের পয়সার জিনিস ছাড়া খাই না রে জয়নাল। জয়নাল কাছে আয়, তোরে কানে কানে একটা কথা কই। জয়নাল এগিয়ে গেল। রমজান ফিসফিস করে বলল, আমি সব জানি রে জয়নাল, সব জানি। কি জানেন? ওয়াগানকে লুট করেছে এই বৃত্তান্ত। একজন খুনও হয়েছে। পুলিশ জানছে গতকাল, আমি জানি 2 দিন আগে। কন কি? জানলে তো লাভ নাই। কারে বলবো এইসব কথা? পুলিশরে বললে পুলিশ সবের আগে ধরবো আমারে। খাঁটি কথা। রমজান দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় বলল, চিন্তা ভাবনা এখন কিছুই করতে পারি না। তুই অত বড় একটা সমস্যা দিলি, মানুষ জাতির লেজ নাই কেন? এই সমস্যা নিয়েও বসতে পারছি না। চিন্তা করতে বসলেই সব আওলায় যায়। থাউক, পরে চিন্তা করবেন। একটা জন্তু অবশ্য পাইছি যার লেজ নাই, যেমন ব্যাঙ। ছোট্ট অবস্থায় থাকে, বড় অবস্থায় থাকে না। চিন্তা করে দেখলাম ব্যাঙের সাথে মানুষেরও মিল আছে। ব্যাঙ যেমন বেহুদা লাফায়, মানুষও লাফায়। ব্যাঙ যেমন বড় বড় ডাক ছাড়ে, মানুষও ডাক ছাড়ে। আরো চিন্তা দরকার। তুই এখন যা। মাথা আওলা হয়ে আছে। জয়নাল চলে যাবার জন্যে পা বাড়িয়েছে। রমজান আবার ডাকল, খুনটা কে করছে শুন্না যা। কাছে আয়। এইসব কথা কানে কানে বলা লাগে। জয়নাল এগিয়ে এলো। খুনটা করছে হাশেম। একবার মানুষ মারলে আরেকবার মারা লাগে। মানুষের রক্তের মধ্যে নিশার জিনিস আছে। একবার রক্ত দেখলে জবর নিশা হয়, তখন আরেকবার দেখতে মন চায়। তারপর আবার, তারপর আবার। প্রথম খুন হইল কে? মুবারক। হেই খুন আমার নিজের চোখে দেখা। কাউরে কিছু বলি নাই। বলা বলি কইরে কি লাভ? শুধু নিজের মনে চিন্তা করছি। এখন বললাম তোরে। একজন কাউরে বলতে হয়, না বললে মাথা ঠিক থাকে না। তোরে যে বললাম অহন মাথা ঠিক হইছে, তোর মাথাটা ব্যাঠিক হইল। করণের কিছু নাই। যা, আমার কথা শেষ। অহন নিশ্চিন্ত মনে অ্যাক্সিডেন্ট বাজাইয়া দিমু। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? আজ রাইতেই ঘটনা ঘটব। দেরি করে লাভ নাই। পুলিশের এসপি সাহেব যখন আছে সুবিধাই হইল। ইনার চোখের সামনে ঘটনা ঘটব। হি হি হি। জয়নাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রমজান ভাইয়ের মাথা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেছে। ঘটনা আজ রাইতেই ঘটব রে রমজান। আইজ আবার পূর্ণিমা পড়ছে। 2 2 4। আপনার মাথা পুরোপুরি গেছে রমজান ভাই। আমার একলার তো যায় নাই রে জয়নাল। মাথা সকলের একসাথে গেছে। মাথা কারো ঠিক নাই। হি হি হি। রেল লাইনের স্লিপার পা রেখে দ্রুত স্টেশনের দিকে ফিরছে জয়নাল। পেছনে পেছনে বজলো আসছে। কুয়াশায় চারদিক ঢাকা। সই কুয়াশা চাদরের আলোয় চিকচিক করছে। কুয়াশা ভেদ করে সিগন্যালের লাল আলো চোখে আসে। যেন এক চৌকলা কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কোনো বিশেষ ঘটনার জন্যে অপেক্ষা করছে সবাই। কি সেই ঘটনা? কে জানে? কে যায়? জয়নাল ভাই না? জয়নাল থমকে দাঁড়ালো। অন্ধকার ফুরে কে যেন বের হয়ে আসছে। হাশেম। লাইনের উপর ঘাপটি মেরে বসেছিল। তার জন্যই কি বসেছিল? জয়নাল থতমত খেয়ে বলল, কে? হাশেম ভাই? শৈল ভালো? শৈল ভালো। আপনার কাছে সিগারেট আছে জয়নাল ভাই? শীত পড়ছে জবর। জয়নাল সিগারেট দিল। তার হাত কাঁপছিল। সেই কাঁপা হাতেই সে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিতে গেল, তখন চোখ পড়ল হাশেমের হাতে একটা লোহার রড, যার মাথাটা সূচালো। জয়নালের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। গায়ে নতুন শার্ট দেখতেছি জয়নাল ভাই। 25 দিয়ে কিনলাম। একজন বকশিস দিছিল।
তার বাচ্চার জন্য গরম পানি আইনা দিলাম, এই কারণে বকশিস। হাসেম সহজ গলায় বলল, 1000 টেহা দামের জিনিস 250 টেহায় বেচলেন, দরদাম করা লাগে, দুনিয়া ভর্তি ঠক। এই প্রচণ্ড শীত, অথচ ঘামে তার সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। সে অসহায়ভাবে একবার তাকালো বজলুর দিকে। বজলু এক দৃষ্টিতে লোহার রডের দিকে তাকিয়ে আছে। হাসেম সিগারেটে লম্বা টান দিয়ে বলল, জয়নাল ভাই, যা করছেন করছেন, এইটা আমি ধরি না। রমজান আপনার কি বলল ঠিকঠাক কন? কিছু বলে নাই। কিছুই বলে নাই? আমি তো জানি, যেই তার কাছে যাইতেছে তারই সে কানে কানে কথা বলতেছে, আমি নাকি খুন করছি, সে নাকি দেখছে। পাগলা মানুষ, ইনার কথা ঠিক না। পাগল কে কইল? অতি চালাক। আরেকটা কথা কই জয়নাল ভাই, আপনিও লোকটা চালাক। জয়নাল হাসার চেষ্টা করল, হাসলে পরিস্থিতি খানিকটা হালকা হতে পারে। হাসি এলো না, কাশির মতো একটা শব্দ হলো। সে শব্দে সে নিজেই চমকে উঠল। জয়নাল ভাই? জি। এতক্ষণ রমজানের লগে ছিলেন, কোনো কথাবার্তা হইল না? উনার একটা সমস্যা দিছিলাম, এই সমস্যা নিয়ে আলাপ করলাম। কি সমস্যা? সব জন্তুর লেজ আছে, মানুষের নাই, এটা নিয়ে একটা আলাপ। ভাগ, ভাল্লুক, সিংহ, তারপর ধরেন গিয়া টিকটিকি, সবের লেজ আছে, খালি ব্যাঙের নাই। এই জন্য ব্যাঙের সাথে মানুষের বেজায় মিল। ব্যাঙ খামাকা লাফালাফি করে, বড় বড় ডাক ছাড়ে, মানুষও এই রকম। হাসেম ঠান্ডা গলায় বলল, জয়নাল ভাই, আপনি লোকটা বেজায় চালাক। আপনিও চালাক। তাও ঠিক। তবে জয়নাল ভাই, শুধু চালাকিতে কাম হয় না, শক্তি লাগে। যান, স্টেশনে যান। স্টেশনে গিয়া আরাম করে ঘুমান, আপনার ঘুম দরকার। জয়নাল নড়ে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। লোহার রড হাতে ঘুমটি ঘরের দিকে এগিয়ে যায় হাসেম। জয়নাল কি করবে? চিৎকার করে লোক জড়ো করবে, নাকি স্টেশনে গিয়ে শুয়ে পড়বে? আল্লাহ পাক তার ইচ্ছা মতো দুনিয়া চালান। কোনো কিছু করে সেই ইচ্ছাকে বাধা দেয়া কি ঠিক? কি করবে সে? স্টেশনে গিয়ে এসপি সাহেবকে কি বলবে, জনাব, আপনার একটা কথা বলতে চাই, গোপন কথা। এসপি সাহেব কি শুনবে তার কথা? সে কে? সে কেউ না, স্টেশনে পড়ে থাকা একজন পঙ্গু মানুষ। রেললাইনের স্লিপার গা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়নাল। তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে বজলু। বজলুর বগলে ভাঁজ করা কম্বল, যে কম্বল তাকে দিয়েছিলেন মালবাবু। বড় ভালো লোক ছিলেন। ট্রেন আসছে, ঝিকঝিক শব্দ হচ্ছে। লাইনে তার কাঁপন বোঝা যায়। চিটাগাং মেইল। গৌরীপুর ময়মনসিংহ হয়ে এই ট্রেন যায় বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। এই ট্রেন প্রতি রাতেই আসে। ট্রেনের শব্দ মিশে আছে তার রক্তে। এটি এমন নতুন কিছু নয়। সকাল থেকেই জয়নালের মনে হচ্ছে আজকের দিনটি অন্যরকম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের শব্দে জয়নাল ভেতর থেকে চমকে উঠল। তার হঠাৎ করে কান্না পেয়ে গেল। অনেকদিন সে কাঁদে না, আজ তার কাঁদতে ইচ্ছে করছে। বাপজানের কথা, শাহেদার কথা এবং অনুফার কথা ভেবে একটু চোখের পানি ফেললে কেমন হয়। জয়নালের চোখে পানি এসে যায়। বজলু নিচু স্বরে বলে, আপনি কাঁদতেছেন? জয়নাল শার্টের হাতায় চোখ মুছে গাঢ় স্বরে বলে, না, কান্দি না। কান্দনের কি আছে? কান্দনের কিছু নাই। বাপজান যেদিন মরল সেই দিনও কান্দি নাই, আর আইজ কানব? কিন্তু জয়নাল কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ভেজা চোখে তাকিয়ে থাকে স্টেশনের দিকে। মরবার সময় এই স্টেশনের হাতেই তার বাপজান তাকে তুলে দিয়ে গিয়েছিলেন। জয়নাল হাঁটতে শুরু করে। এত কাছে গৌরীপুর জংশন, তবু মনে হয় অনেক দূর, যেন এই জীবনে সে সেখানে পৌঁছাতে পারবে না। জয়নালকে ঘিরে একদল পতঙ্গ উড়াউড়ি করে। মানুষ যেমন এদের বুঝতে পারে না, এরাও হয়তো মানুষকে বুঝতে পারে না। কে জানে, মানুষকে দেখে পতঙ্গরাও বিস্ময় অনুভব করে কিনা। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গৌরীপুর জংশন। আজ শেষ পর্ব। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
পরবর্তী কোন গল্পের বইটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আমরা পাঠ করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।